যেহেতু আমরা কাশিরাম দাস দিয়ে শুরু করব পড়াটা, তার আগে আমরা বলি কাশিরাম দাস কিসের সঙ্গে অ্যাটাচড। সেটা হচ্ছে মহাভারতের সঙ্গে উনি হচ্ছেন অ্যাটাচড। ঠিক আছে, তাহলে মহাভারতে কাশিরাম দাসই কি প্রথম যিনি অনুবাদ সাহিত্য রচনা করেন? না, একদম প্রথম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। একদম প্রথম ছিল কবীন্দ্র পরমেশ্বর। এই যে কবীন্দ্র পরমেশ্বর, ইনি বাংলায় মহাভারত রচনার সূত্রপাত করেন এবং এনার যে কাব্যর নাম সেটা ছিল পাণ্ডব বিজয়। এনার যে কাব্যের নাম সেটা ছিল পাণ্ডব বিজয়। ঠিক আছে, এই কবীন্দ্র পরমেশ্বর যিনি চট্টগ্রামের শাসক পরাগল খাঁর সভাকবি ছিলেন। এই কবীন্দ্র পরমেশ্বর ব্যক্তি যিনি চট্টগ্রামের শাসক পরাগল খাঁর হচ্ছে সভাকবি। আবার এই পরাগল খাঁ কে ছিল? এই পরাগল খাঁই আবার ছিল হুসেন শাহ, গৌড়ের সুলতান। সেই সময় গৌড়ের সুলতান ছিল হুসেন শাহ। সেই সময় হুসেন শাহ ছিল গৌড়ের সুলতান, তার আবার সেনাপতি ছিল। ঠিক আছে, এই জায়গা থেকে পরাগল খাঁ আসছে। এনার সভাকবি ছিল এই কবীন্দ্র পরমেশ্বর। তাহলে এই জায়গা, এই পরাগল খাঁ যিনি এই ব্যক্তিকে মানে পরমেশ্বরকে কবীন্দ্র উপাধিটি দিয়েছিলেন। তাহলে ওনার কাব্যের নাম পাণ্ডব বিজয়। আরেকটা নামও আছে যেটা মনে করা হয়, সেটা হচ্ছে ভারত পাঁচালী। ভারত পাঁচালী কেমন? এই কাব্যের রচনাকাল ধরে নেওয়া হয় 1493 খ্রিস্টাব্দ থেকে 1518। এনার কাব্যের সময়কাল হচ্ছে 1493 থেকে 1518 খ্রিস্টাব্দ। হলো। তাহলে আমরা প্রথম যাকে দেখছি যিনি মহাভারতের ক্ষেত্রে অনুবাদ সাহিত্য প্রথম প্রচলন করেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী, শ্রীকর নন্দী যিনি চট্টগ্রামের শাসনকর্তা। এই যে পরাগল খাঁ, এর মৃত্যুর পর তার পুত্র ছুটি খাঁ, এই ছুটি খাঁর মানে পরাগল খাঁর পুত্র হচ্ছে ছুটি খাঁ, তার সভাকবি ছিলেন। তার সভাকবি ছিলেন শ্রীকর নন্দী, যিনি জৈমিনী মহাভারত, মহাভারতের একটা পাঠ হচ্ছে জৈমিনী মহাভারত, সেইটা অবলম্বনে মহাভারতের মানে ওই অংশটুকুর অনুবাদ করেছিলেন। ঠিক আছে, ছুটি খাঁর নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের অনুসরণে শুধুমাত্র কোন পর্বটা তিনি মানে আর কি তোমার অনুবাদ করেন, সেটা হলো অশ্বমেধ পর্ব। অশ্বমেধ পর্ব, ঠিক আছে, ছুটি খাঁর সভাকবি অশ্বমেধ পর্ব। তার কাব্যের সময়কাল ছিল ষোড়শ শতকের তৃতীয় দশক। যখন আবার শ্রীকর নন্দী মহাভারতের অনুবাদ করছেন, তখন কে ছিল না হুসেন শাহর পুত্র, যখন গৌড়ের সুলতান ছিলেন হুসেন শাহর পুত্র নসরত শাহ। নুসরাত শাহ বা নসরত শাহ বলা হয়। তাহলে তিনি অশ্বমেধ পর্ব, যেটা জৈমিনী মহাভারত অবলম্বনে লেখা, এই অংশটুকুর অনুবাদ করেছিলেন। তখন গৌড়ের সুলতান ছিলেন নসরত শাহ, অনেক জায়গায় নুসরত শাহ বলা হয়, নসরত শাহ। ঠিক আছে, তাহলে এই দুটো নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর নন্দী, কোনো প্রশ্ন আছে?
এই দুজনের পর আমরা দেখি সঞ্জয়ের মহাভারত রচিত হয়। সঞ্জয়ের মহাভারত। তারপর নিত্যানন্দ দাস। সঞ্জয়ের মহাভারত এবং নিত্যানন্দ দাস খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিত্যানন্দ দাস আর সঞ্জয়ের মহাভারত। একটা জিনিস আমি মনে বলিনি, যেটা হচ্ছে শ্রীকর নন্দীর যে কাব্য রচনার সময়কাল সেটা হলো 1519 থেকে 1532। 1519 থেকে 1532 এই সময়কালটা হলো শ্রীকর নন্দীর কাব্য রচনার সময়কাল। ওকে। তারপর সঞ্জয়ের মহাভারত, নিত্যানন্দ দাস তিনিও মহাভারতের কিছুটা অংশ তোমার কি বলে অনুবাদ করেছিলেন। এরপরে আমরা দেখব কাশিরাম দাস সম্পর্কে। এরপরে আমরা কাশিরাম দাস, মোট 28 জনের কিন্তু মহাভারত অনুবাদে যারা অনুবাদ করেছিলেন, যাদের মধ্যে 28 জন আছে। ঠিক আছে। যার মধ্যে আমি বলবো এই যে দেখছো তোমরা কবীন্দ্র পরমেশ্বর, তিনি কিন্তু কবীন্দ্র পরমেশ্বর আদি থেকে অশ্বমেধ পর্ব, এই পর্ব পর্যন্ত অনুবাদ করেছেন। কেউ পুরো মহাভারত অনুবাদ করতে পারেনি। আবার যদি আমরা শ্রীকর নন্দীরটা দেখি, তিনি শুধুমাত্রই অশ্বমেধ পর্বটাকে অনুবাদ করেছেন। ওকে। এবার আমরা আসবো যেটা কাশিরাম দাস। কাশিরাম দাস সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তই বলেছেন যে মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। এই কথাটা মাইকেল মধুসূদন দত্ত তিনিই বলে গেছেন। মানে হে কাশী, কাশী মানে তাকে উচ্চারণ করে বলেছেন, তার নাম উচ্চারণ করে, যেখানে এই কবির দলে তুমিই হচ্ছ পুণ্যবান। ঠিক আছে। তার ভারত পাঁচালী, তার কাব্যের নাম ভারত পাঁচালী ছিল। জন্মস্থান কোথায় ছিল? মূলত ওনার জন্ম ছিল বর্ধমানের ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিঙ্গি, বা অনেকে বলে সিদ্ধি, সিঙ্গি একটা গ্রামের একটা কায়স্থ পরিবার। কাশিরাম দাস বর্ধমানের ইন্দ্রাণী পরগনার অন্তর্গত এই সিঙ্গি গ্রাম, কাটোয়ার কাছে। যিনি ধর্মমতে বৈষ্ণব ছিলেন। ওনার পিতার নাম ছিল কমলাকান্ত। ওনাদের পদবী ছিল দেব। দেখো দেব আছে না, এই যে দেব, ওনার এটা পদবী। ওনার পিতার নাম ছিল কমলাকান্ত। নিজের গুরু অভিরাম তার আশীর্বাদে তিনি কাব্য রচনায় ব্রতী হন। ঠিক আছে। নিজের গুরু, মূলত তার পদবী ছিল দেব, কিন্তু অনেক সময় তিনি দাস ব্যবহার করেছেন এই দেবের স্থলে, সেটা বিনয়ের কারণে। ধর্ম বিশ্বাস করতেন, বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। তিনি মূলত মেদিনীপুর জেলার একটা রাজার বাড়িতে, মেদিনীপুর জেলার আত্রাসগড় এই জায়গায় তিনি, এই রাজার বাড়িতে তিনি শিক্ষকতা করতেন। এই ব্যাপারটা যেমন আমরা ওই মুকুন্দ চক্রবর্তীর ক্ষেত্রে দেখতে পাই, রঘুনাথ রায় আর তার পুত্র, মানে বাঁকুড়া রায় আর রঘুনাথ রায়ের কথা যখন আমরা দেখি, সেরকমই আর কি। ঠিক আছে। তো এই আত্রাসগড়ের একটা রাজার বাড়িতে তিনি শিক্ষকতা করতেন, সেটা হচ্ছে মেদিনীপুরে। হরিহরপুরের অভিরাম মুকুটি, ঠিক আছে, অভিরাম মুকুটি তার আশীর্বাদে এবং নির্দেশে ভারত পাঁচালী কাশিরাম দাস রচনা করেন। ভারত পাঁচালী। আচ্ছা, মূলত কবির ছোট ভাই গদাধর দাস, যিনি জগৎ মঙ্গল রচনা করেছিলেন, এই কাব্যটিতে কাশিরাম দাসের কাব্যের উল্লেখ আছে। ওনার ছোট ভাই জগৎ মঙ্গল, মানে অ্যাকচুয়ালি আমরা জানবো কি করে যে কাশিরাম দাস কোন সময় রচনা করেছিলেন, কাশিরাম দাস কাব্যটি কোন সময় রচনা করেছিলেন সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। মনে করা হয় যে কাশিরাম দাসের ছোট ভাই গদাধর দাস, যিনি জগৎ মঙ্গল নামে একটা কাব্য তিনি রচনা করেন।
এই জগৎ মঙ্গলে কিন্তু কাশিরাম দাসের কাব্যের কথা আছে, ঠিক আছে, কাব্যের উল্লেখ আছে। তাই মনে করা হয় যে কাশিরাম দাসের কাব্য অবশ্যই এই কাব্যের আগে রচিত। মূলত 1604 খ্রিস্টাব্দতে রচিত হয় কাব্য। অনুবাদ করেন 4টি খণ্ড, 4টি খণ্ড 1604, এই যে 4টি খণ্ড তিনি রচনা করেছিলেন। কি কি? আদি, সভা, বন আর বিরাট, এই 4টে। দেখো এই লাইনটা থেকেই আমরা বলতে পারি আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেল স্বর্গপুর। এই যে আদি, সভা, বন আর বিরাট, এই 4টে খণ্ড তিনি রচনা করেন। সমগ্র কাব্য হ্যাঁ, সমগ্র মহাভারত তিনি কখনোই অনুবাদ করেননি। আমি এর আগেই বলেছি কোন কবি প্রায় সমগ্রটা অনুবাদ করেননি। 1866 সালে, অনেকটা পর, 1866 সালে কালীপ্রসন্ন সিংহ তার প্রকাশিত মূল মহাভারতে এই লাইনটা রয়েছে। ওকে, আদি, সভা, বন, বিরাট পরবর্তীকালে তার ভ্রাতুষ্পুত্রকে দেন এবং তিনি কাব্যটি সমাপ্ত করেন, যিনি ছিলেন ভ্রাতুষ্পুত্র নন্দরাম এবং তার জ্যেষ্ঠ পুত্র বা জামাতা। মনে করা হয় এটা যে জ্যেষ্ঠ পুত্র বা ভ্রাতুষ্পুত্র পরবর্তীকালে দুজনে মিলে কাব্যের বাকি অংশটা কমপ্লিট করেন। মূলত কাশিরাম দাস যেহেতু একজন পণ্ডিত ছিলেন, তিনি ব্যাসদেবের মূল যে সংস্কৃত মহাভারত ছিল সেখান থেকে বেশ কিছু অংশ তিনি গ্রহণ করেছেন, আবার কিছু অংশ তিনি বর্জনও করেছেন। সংস্কৃত মহাভারত ছাড়াও তিনি বিভিন্ন পুরাণ এবং উপপুরাণ, সংস্কৃত যে মহাভারত ছিল সেটা ছাড়াও তিনি বিভিন্ন পুরাণ এবং উপপুরাণ, উপপুরাণ থেকে মোটামুটি ভাবে তিনি তার কাহিনী বা উপাদান সংগ্রহ করেছেন। ঠিক আছে, যেগুলো এমন কিছু কিছু ঘটনা যেমন যেগুলো মূল মহাভারতে নেই, ব্যাসদেবের মহাভারতে নেই, যেমন হচ্ছে শ্রীবৎস চিন্তার উপাখ্যান। শ্রীবৎস চিন্তার উপাখ্যান, একটা কথা বলি, মহাভারত কিন্তু ভীষণ জটিল এবং মহাভারত একমাত্র যেটা রামায়ণ তবু একটা ফ্ল্যাশ, মানে একটা ফ্ল্যাট কাহিনীর মধ্য দিয়ে যাচ্ছে, একটা কাহিনীটা ফ্ল্যাট, তুমি বুঝতে পারবে, কিন্তু মহাভারত এতটাই জটিল এবং এত চরিত্রের আনাগোনা এখানে বোঝাটা খুব মুশকিল এবং পুরো পড়ে ফেলাটা তো আরো মানে পাণ্ডিত্যের বিষয়। শ্রীবৎস চিন্তার উপাখ্যান, তারপরে যে পারিজাত হরণ, তারপরে হচ্ছে তোমার এই যে সত্যভামার তুলাব্রত, এই সমস্ত ঘটনা যেগুলো ব্যাসদেবের মহাভারতে নেই। কাশিরাম দাস অনেক কিছু নিজে বেশ কিছু বিষয় যোগ করেছেন, যেমন বন পর্বে হচ্ছে শ্রীক্ষেত্র মাহাত্ম্য, বন পর্বে শ্রীক্ষেত্র মাহাত্ম্য, এই পর্ব, এগুলো তিনি যোগ করেছেন। যেমন শান্তি পর্ব, একাদশী মাহাত্ম্য, এই ধরনের ঘটনাগুলো তিনি যোগ করেছেন। ঠিক আছে, কাশিদাসের মহাভারতে প্রবাদ বাক্য রয়েছে প্রচুর। এক কথায় আমরা বলতে পারি কাশিদাসের মহাভারতে একটা স্নিগ্ধতা রয়েছে। আর
আর যারা যারাই রচনা করেছেন, যেমন কবীন্দ্র পরমেশ্বর বলো, বা মানে তোমার কি বলে পরবর্তী শ্রীকর নন্দী বলো, বা তোমার সঞ্জয়ের মহাভারত বলো, কারোর সঙ্গেই কিন্তু কাশিদাসের মহাভারতের কোনো তুলনাই হয় না। তাহলে এই অবধি গেল তোমার। আচ্ছা, অভিরাম মুখুটি এটা তো বলেই দিয়েছি, ওনার গুরুর নাম কি, ওনার কাব্যের নামও বলেছি। এই হচ্ছে কাশিরাম দাস, যিনি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। ওকে, তাহলে এগুলো হলো কাশিরাম দাস সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এছাড়া এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো আগে পড়ে নেবে। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে যে কাশিরাম দাসের মহাভারতের, যেমন এই যে বললাম কবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর নন্দী, এরা দুজনেই হচ্ছে ষোড়শ শতকের, এরা দুজনেই ষোড়শ শতকের কবি। আবার এই কাশিরাম দাস হচ্ছে তোমার সপ্তদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দী। ইনি সঞ্জয়ের মহাভারত, নিত্যানন্দ ঘোষ, এনারা সব হচ্ছে সপ্তদশ শতক। আর অষ্টাদশ শতাব্দীতে পুরুষোত্তম দাস, গোপীনাথ পাঠক, দ্বৈপায়ন দাস, এই ব্যক্তিরা। অষ্টাদশ শতকে হচ্ছে পুরুষোত্তম দাস, গোপীনাথ পাঠক, দ্বৈপায়ন দাস, এগুলো। সুবুদ্ধি রায়, এনারা। অনুবাদ সাহিত্য রচনা করা হয়েছে বাঙালির মনে মূল্যবোধ জাগিয়ে তোলবার জন্য। আর্য জাতির সঙ্গে আমাদের যে একটা জেনেটিক্যালি যে একটা লিঙ্ক রয়েছে, সেই যোগসূত্রকে স্থাপনের জন্য, আমরা যে আর্যদেরই অংশ, সেই যোগসূত্রকে স্থাপনের জন্যই মূলত অনুবাদ সাহিত্যের আবির্ভাব। ঠিক আছে, লেখাটা শুরু হয়েছে পঞ্চদশ শতক থেকে, কিন্তু ষোড়শ শতাব্দীর কবিদের বললাম, আর সপ্তদশ বললাম, আর অষ্টাদশ বললাম। বলো, কাশিরাম দাস নিয়ে কারোর এবার যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে করতে পারো, নইলে পরেরটা পড়াবো। আনসার গুলো সবকটা দিয়ে দিচ্ছি, এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, যদি কারোর কোনো এমসিকিউতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা। হ্যাঁ, অষ্টাদশ শতাব্দীর যে কটা নাম আছে তাদের মধ্যে হচ্ছে দুর্লভ সিংহ, বলে দিচ্ছি, দুর্লভ সিংহ, ওনার কাব্যের নাম ভারত পাঁচালী। দুর্লভ সিংহ, দুর্লভ সিংহ, ভারত পাঁচালী। আচ্ছা, সুবুদ্ধি রায়, সুবুদ্ধি রায়, তারপর হচ্ছে গোপীনাথ পাঠক, গোপীনাথ পাঠক, দ্বৈপায়ন দাস, পুরুষোত্তম দাস। ব্যাস, এই কজন। সপ্তদশ শতাব্দীর মধ্যে কাশিরাম দাস, নিত্যানন্দ ঘোষ, সঞ্জয়ের মহাভারত। আর ষোড়শে হচ্ছে দুজনই উল্লেখযোগ্য, কবীন্দ্র পরমেশ্বর, ওনার টাইটেলটাও দাস, আর হলো শ্রীকর নন্দী, শ্রীকর নন্দী। ওকে, তাহলে এখানে এই টপিক গুলো দিলাম। আচ্ছা, এরপর মালাধর বসু আছে নোটের মধ্যে, আর মালাধর বসুটা পরে পড়াচ্ছি, আগে একটু এটা পড়িয়ে দিই, তোমার কি বলে
রামায়ণটা। আচ্ছা, রামায়ণটা পড়া। আচ্ছা, কাশিরাম দাসের মহাভারত পাঁচালীর মৌলিক উপাখ্যান একদম কোনটা? মৌলিক যেটা তিনি নিজে রচনা করেছেন সেটা ওই যে শ্রীবৎস কাহিনী, ঠিক আছে? শ্রীবৎস কাহিনী বললাম না যে কাহিনীগুলো, ওটা খেয়াল রাখবে। শ্রীবৎস কাহিনী এটা একদম মৌলিক, ওনার নিজস্ব সৃষ্টি। শ্রীরামপুর মিশন থেকে মহাভারত পাঁচালী প্রকাশিত হয়েছিল কত সালে? সেটা হলো 1803। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল মহাভারত পাঁচালী, যেটা মুদ্রিত মানে প্রিন্টেড হয়েছিল। যার সম্পাদনায় হয়েছিল, যার সম্পাদনায় হয়েছিল তিনি হচ্ছেন জয়গোপাল তর্কালঙ্কা। মুদ্রিত হয়েছিল। জয়গোপাল তর্কালঙ্কার মুদ্রিত হয়েছিল যার সম্পাদনায়। দ্বিতীয় সংস্করণ কবে হয়? দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1836। 1836-এর দ্বিতীয় সংস্করণ। এটা প্রথম। নেক্সট, এবার হলো রামায়ণের কথা। রামায়ণ পঞ্চদশ শতাব্দীতে একদম প্রথম করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণ কিন্তু প্রথম অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতাব্দীতে। রামায়ণ প্রথম অনুবাদ করেন তাহলে কে? কৃত্তিবাস ওঝা, ঠিক আছে? আমরা যেটুকু জানি যে কৃত্তিবাস ওঝার তার কাব্যের নাম ছিল শ্রীরাম পাঁচালী। কাব্যটার নাম ছিল শ্রীরাম পাঁচালী। ওকে, আছে এটা নোটের মধ্যে, শ্রীরাম পাঁচালী। আচ্ছা, তারপরে হলো যেখানে তিনি তার ভণিতায়, মধ্যযুগের কবিতায় মূলত কি হতো, ভণিতায় নিজেদের নাম সুস্পষ্টভাবে লিখতেন না। সেখানে কৃত্তিবাস আত্মপরিচয় দিতে গিয়ে তিনি তার সমস্ত বিবরণ তুলে ধরেছিলেন। কিভাবে? যেখানে তিনি বলছেন তার পূর্ববঙ্গে বাস ছিল, মূলত তারপর তারা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরের নদিয়া জেলার ফুলিয়া গ্রামে বসবাস শুরু করলেন। কৃত্তিবাসের পিতা ছিলেন বনমালী, তারা 6 ভাই আর 1 বোন ছিল। এদের উপাধি মুখোপাধ্যায় হলেও ওঝা উপাধিতেই এরা বেশি পরিচিত ছিলেন, ঠিক আছে? তাহলে রামায়ণ কৃত্তিবাস ওঝার কথা যদি আমরা বলি, এটা আমি একদম দিয়ে দিয়েছি যে কোন কবিরা কত সালে। প্রথমত তাহলে আমরা প্রথমে কোথায় বললাম, এদের পূর্ববঙ্গে এদের বাস ছিল। পরবর্তীকালে
পশ্চিমবঙ্গে এসে এরা নদিয়া জেলার ফুলিয়া গ্রামে বাস শুরু করে, যেখানে বলছে যে শ্রী পঞ্চমী, মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে যেখানে সরস্বতী পুজো হয় সেই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। মূলত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলছেন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এই যে পঞ্চমী যে তিথিটা ছিল সেখানে অনেকগুলো সালের কথা আমরা জানতে পারি, 1352, 72, তারপর 1375, 1442। তবে যোগেশচন্দ্র বিদ্যানিধি বলছেন মূলত কবির জন্মসাল ছিল 1432, 1432 খ্রিস্টাব্দ 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি এ কথা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, হ্যাঁ, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলেছে। রবিবার দিন সেই দিন। আর মনে করেন সেই সময় গৌড়েশ্বর ছিলেন মূলত গণেশ, সেই সময় গৌড়েশ্বর ছিলেন মূলত গণেশ, ঠিক আছে। আত্মপরিচয় থেকেই জানা যায় যে একদম শৈশব থেকে কৃত্তিবাস লেখাপড়ায় খুব দক্ষ ছিলেন। তিনি উত্তরবঙ্গে তার গুরু গৃহে যাত্রা করেন, উত্তরবঙ্গে গুরু গৃহে যাত্রা করেছিলেন। সেখানে গৌড়েশ্বরের নির্দেশেই তিনি শ্রীরাম পাঁচালী রচনা করলেন। মূলত 7টা কাণ্ডে বিভক্ত কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। সেই 7টা কাণ্ড কি কি? সেটা হলো আদি অযোধ্যা, রামায়ণের 7 কাণ্ড রামায়ণ বলে না, আদি, অযোধ্যা, তারপরে হচ্ছে আরণ্য, তারপরে হলো কিষ্কিন্ধা, তারপরে হচ্ছে সুন্দরা, তারপর হলো লঙ্কা, দেন হচ্ছে উত্তর। এই 7 কাণ্ড মানে এক একটা পরিচ্ছেদ যেটাকে আমরা বলি, এটাকে বিভক্ত করে তিনি কৃত্তিবাস রামায়ণটাকে রচনা করেছিলেন। মূলত এটা শুধুমাত্রই আক্ষরিক অনুবাদ ছিল না, এটা ছিল এক প্রকার মর্মানুবাদ বা ভাবানুবাদ, যেখানে ভক্তিবাদের অবতারণা করা হয়েছে কাব্যে, ভক্তিবাদের অবতারণা রয়েছে। এই অবধি কারোর সমস্যা আছে? বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণের, বাল্মীকি রামায়ণ অনেক পার্থক্য আছে। কৃত্তিবাসের রামায়ণের কিন্তু আমরা কৃত্তিবাসের রামায়ণ অনেকটাই কিন্তু বাঙালির জীবনের নীতি অনুযায়ী, মানে ঠিক আমরা যেমন আমাদের পারিবারিক জীবনটা যেমন হয়, আমাদের সমাজ যেমন, যেমন আমাদের সংস্কৃতি, সেইটা নিয়েই কিন্তু সেটা নিয়েই কিন্তু তোমার কৃত্তিবাসের বাল্মীকি রামায়ণ। তিনি কৃত্তিবাসের বাল্মীকি রামায়ণ মূল যে বাল্মীকির যে রামায়ণ রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই আলাদা, ঠিক আছে। শুধুমাত্র তিনি জৈমিনী মহাভারত, ভাগবত, পদ্মা পুরাণ এইসব কাহিনী থেকেও কিন্তু তিনি তার গ্রন্থের উপাদান সংগ্রহ করেছেন। তাহলে তিনি গ্রন্থের কোন কোন জায়গা থেকে? তাহলে বাল্মীকি রামায়ণ থেকে তো তিনি তার উপাদান নিয়েইছেন কাব্যে, এছাড়া আর কোথা কোথা থেকে নিয়েছেন? সেগুলো হচ্ছে জৈমিনী ভারত, তারপরে হলো বাল্মীকি রামায়ণ বলেছি, তারপরে হচ্ছে অদ্ভুত রামায়ণ, অদ্ভুত রামায়ণ, তারপরে হলো মার্কণ্ডেয় পুরাণ, তারপরে হলো পদ্ম পুরাণ,
এই জায়গাগুলো থেকেও তিনি তার কাহিনীর উপাদান সংগ্রহ করেছেন। বরং বাল্মীকির যে যে অংশগুলো তিনি পরিত্যাগ করেছিলেন সেগুলো হচ্ছে কার্তিকের জন্ম, এগুলো এই ঘটনাগুলো তিনি নেননি। কার্তিকের জন্ম, তারপরে এগুলো বাল্মীকি রামায়ণে আছে এই ঘটনাগুলো, কিন্তু তিনি এগুলো নেননি। বিশ্বামিত্রের কথা, বশিষ্ঠ আর বিশ্বামিত্রর বিরোধ, এই অংশগুলো, ঠিক আছে, এগুলো তিনি নেননি। কিন্তু তার মৌলিক যে কল্পনা যেগুলো ছিল বা মৌলিক যে তিনি ঘটনাগুলোকে রূপদান করেছিলেন তার কাব্যে, সেগুলো কি কি? সেইগুলো হলো দশরথের রাজ্যে শনির দৃষ্টি, এগুলো তার মৌলিক সৃষ্টি। তারপরে হচ্ছে গণেশের জন্ম, কৈকেয়ীর বর লাভ, এই অংশগুলো তার মৌলিক সৃষ্টি, ঠিক আছে, তার কাব্যে। যদি কাব্য সম্পর্কে ডিটেলে দিয়ে দেয় কোনো কারণে প্রশ্ন, তাহলে বীরবাহুর যুদ্ধ, বীরবাহু, এই বীরবাহুর কথা তোমরা জানবে। বীরবাহু হচ্ছে চিত্রাঙ্গদার পুত্র, তাই না? সাহিত্য সম্ভারে আমাদের একটা কবিতা ছিল, বীরবাহুর মৃত্যুতে রাবণ, তাই না? বীরবাহু হচ্ছে তোমার যুদ্ধ, এটা পড়াবো তখন বুঝতে পারবে। এটা হচ্ছে রাবণের প্রথম যে স্ত্রী চিত্রাঙ্গদা, তার পুত্র বীরবাহু। রাবণ বধের জন্য রামচন্দ্র কর্তৃক যে অকাল বোধন, এগুলো মূল বাল্মীকি রামায়ণে নেই, এগুলো হচ্ছে নিজের সৃষ্টি, মৌলিক সৃষ্টি কৃত্তিবাসের। রাবণ বধের জন্য রামের রামচন্দ্র কর্তৃক দেবী চণ্ডিকার যে অকাল বোধন, তারপরে গণকের ছদ্মবেশে হনুমানের মন্দোদরীর কাছ থেকে রাবণের মৃত্যুবান হরণ, এইগুলো, এই অংশগুলো তার মৌলিক সৃষ্টি, ঠিক আছে। তাহলে এগুলো গেল। কৃত্তিবাসের আত্মজীবনী নিয়ে বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে কোন সালে তার জন্ম, কাব্য রচনার তারিখ, এগুলো এক্সাক্ট একদম পাওয়া যায় না। কোন গৌড়েশ্বরের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। মূলত যেটা বিষয় যে, যেহেতু বলা হয় যে রাজা গণেশের রাজত্বকাল 1414 থেকে 1400, মানে 1414-15, এই থেকে 1418, তার মানে এই সময়ের মধ্যে তিনি তার কাব্যের রচনা করেছিলেন, এটা মনে করা হয়। আবার অনেকে বলে যে কৃত্তিবাসের পৃষ্ঠপোষক রাজা ছিলেন রুকনুদ্দিন বরবাক শাহ, ঠিক আছে, পৃষ্ঠপোষক ছিলেন। রাজা গণেশের রাজধানী ছিল পান্ডুয়া। কাব্যের নাম এগুলো তো দিয়ে দিয়েছি, দেখো পৃষ্ঠপোষক ছিলেন রুকনুদ্দিন, দেখো বরবাক শাহের। অনেকে বলেন যে রাজা গণেশের সভাকবি ছিলেন, আবার অনেকে বলেন যে রুকনুদ্দিন বরবাক শাহ। 7টা খণ্ড বলে দিয়েছি। প্রথম প্রকাশ করেন হারাধন দত্ত ভক্তনিধি। কত সালে প্রকাশিত হয়? মোট কাব্যের শ্লোক সংখ্যা কত? তিনি প্রাক চৈতন্য যুগের পঞ্চদশ শতাব্দীর কবি, আগেই বলেছি। এটা আক্ষরিক অনুবাদ নয়, এটা ভাবানুবাদ। কারণ তিনি বাল্মীকির যে সংস্কৃত রামায়ণ ছিল সেখান থেকে বলেই দিলাম তিনি বেশ কিছু কাহিনী বাদ দিয়ে দিয়েছেন, যেগুলো বাদ দিয়েছেন সেগুলোও বলেছি, আর যেগুলো বাদ দেননি, যেগুলো নিজের ওনার মৌলিক সৃষ্টি, সেগুলোও বললাম। কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলে ফেলো। আর কৃত্তিবাসের রামায়ণে বাঙালিয়ানা, বাঙালির যে রুচিবোধ, আদর্শ, সংস্কৃতি, সমাজ, এই যে আমাদের যে রীতিনীতি, ভক্তিবাদ,
এই সব কিন্তু উঠে এসেছে। বাঙালি সমাজ, আমরা আমাদের যে কোনো অনুষ্ঠানে যা যা করে থাকি সারা বছর ধরে, যা যা পূজার্চনা করে থাকি, যা যা ব্রত পালন করে থাকি, এগুলো সব কিন্তু কৃত্তিবাসের রামায়ণের মধ্যে আছে। এটা গেল, এটা তো কৃত্তিবাস রামায়ণ সম্পর্কে বললাম। এবার এগুলো ছাড়াও আমি যখন প্রথম দিকটায় পড়াচ্ছিলাম, দেখো অনেকগুলো কবি আছে। এই কজনই তো একমাত্র রচনা করেননি, কৃত্তিবাস ওঝা হচ্ছে প্রথম। এছাড়া ষোড়শ শতাব্দী থেকে পড়বে ভালো করে। ষোড়শ শতাব্দী দরকার নেই, এই যে চন্দ্রাবতী রামায়ণ আছে, এটা ভালো করে পড়বে, চন্দ্রাবতী রামায়ণ। এটা অনেক সময় নামটা দেয়। চন্দ্রাবতী রামায়ণ হচ্ছে সপ্তদশ শতাব্দীতে, চন্দ্রাবতী রামায়ণ সপ্তদশ শতাব্দী। ইনি হলেন মনসামঙ্গলের যে রচয়িতা দ্বিজবংশী, তার কন্যা এই চন্দ্রায়ণ, এই চন্দ্রাবতী আর কি, ঠিক আছে। উনি সপ্তদশ শতকের রামায়ণের স্রষ্টা। এছাড়া আর কে কে আছে? এছাড়া হলো অদ্ভুত আচার্য, এই নামটা গুরুত্বপূর্ণ। এই যে নিত্যানন্দ আচার্য, অদ্ভুত আচার্যের রামায়ণ, এই নামটা গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর মধ্যে দ্বিজ শিবরাম, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, আর দরকার নেই। শ্লোক, মহাভারতের শ্লোকের সংখ্যা হচ্ছে 90,000, এখানে 25,000 ছিল না? এক জায়গায় পড়লাম না আমরা, কৃত্তিবাস ওঝারটা 25,000 ছিল। এই যে মহাভারতেরটা তো রামায়ণের গেল, মহাভারতেরটা হলো মানে কাশিরাম দাসেরটা হচ্ছে, কাশিরাম দাসেরটা হচ্ছে 90,000। প্রায় 1 লক্ষ এটা মনে করা হয়, ঠিক আছে। দুজনেরই কাব্যের নামগুলো কার সময় লিখছে সেগুলো ভালো করে পড়বে। আদিত্যবার মানে রবিবার জন্ম কৃত্তিবাস ওঝার। রামায়ণের একমাত্র মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী, ঠিক আছে, চন্দ্রাবতী। রামায়ণে কৃত্তিবাস ওঝার একমাত্র জনপ্রিয় হাস্যরসের অংশ কোনটা? যেটা হচ্ছে অঙ্গদদের বারবা। এই যে অংশটা রামায়ণে আছে কৃত্তিবাসের, এটা হচ্ছে প্রধান হাস্যরস আছে, হাস্যরস এই অংশটা থেকে পাওয়া যায়। আর সঞ্জয়ের মহাভারতের কথা আমরা বললাম না একটু আগে, সঞ্জয়ের মহাভারতের গ্রন্থটার নাম হচ্ছে ভারত পাঞ্চালী। সঞ্জয়ের যে মহাভারতের আমরা কথা বললাম, ভারত পাঞ্চালী, এই হলো সঞ্জয়ের মহাভারত। দেখো, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বল।
কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম মুদ্রিত হয় কোথায়? প্রথম মুদ্রিত হয় বঙ্গভাষা ও সাহিত্যে। প্রথম মুদ্রিত হয় কৃত্তিবাসের গ্রন্থ ভারত, প্রথম মুদ্রিত হয় কাব্যটি। সেটা হলো বঙ্গভাষা ও সাহিত্য। আচ্ছা, কৃত্তিবাসের গুরু কে ছিলেন? কৃত্তিবাসের গুরু ছিলেন ব্রহ্মার সদৃশ। ঠিক আছে, ব্রহ্মার সদৃশ ছিলেন কৃত্তিবাসের গুরু। কাণ্ডগুলো বলে দিয়েছি প্রথম থেকে, গ্রন্থটার নাম বলেছি। আচ্ছা, কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী রচিত হচ্ছে কবে? এটা তো পঞ্চদশ শতক। ঠিক আছে, এই জায়গাগুলো, আর এখান থেকে তো সেরকম কিছু নেই। ওনার বাবার নাম পড়বে, মায়ের নাম পড়বে মালিনী, মায়ের নাম। ঠিক আছে, মালিনী তো হ্যাঁ, মালিনী। আর হচ্ছে বাবার নাম তো বনমালী ওঝা, যেটা বললাম। খণ্ডগুলো পরপর সাজিয়ে পড়বে। ব্যাস, এবার বলো, এবার কোনো প্রশ্ন আছে বলো। তাহলে এবার মালাধর বসু পড়াবো। যেটা হচ্ছে প্রথম মুদ্রণ সালটা, প্রথম মুদ্রণ সালটা নিয়ে অনেক জায়গায় কনফিউশন আছে। যেটা মনে করা হয় ওই যে প্রথম হচ্ছে 1802 থেকে 1803 শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশন থেকে 1802-1803 প্রথম প্রকাশিত হয়। উইলিয়াম কেরি পরবর্তীকালে, এটা পাদ্রীদের, শ্রীরামপুর মিশনে প্রথম যেটা প্রকাশিত হয় 1802-1803, ওটা তখন উইলিয়াম কেরি ছিলেন না, ওটা পাদ্রীরা ছিল তখন, খ্রিস্টান পাদ্রীরা। পরবর্তীকালে 1830 থেকে 34 উইলিয়াম কেরি সম্পাদনা করেন। উইলিয়াম কেরি সম্পাদনা করেন, এবং সেই সময় তোমার কি বলে, সরি, সেই সময় সম্পাদনা করেন উইলিয়াম কেরি। আর এছাড়াও ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক, তিনি হচ্ছেন জয়গোপাল তর্কালঙ্কার। জয়গোপাল তর্কালঙ্কার, ওকে। আচ্ছা, কাব্যটি পয়ার এবং ত্রিপদী ছন্দে লেখা, নোটে দেওয়া আছে এটা। কাব্যটি পয়ার এবং ত্রিপদী ছন্দে লেখা, দিয়েছি, একবার দেখে নিতে। এই যে দেখো, এখানটা দেওয়া আছে। এই যে, কাব্যটি পয়ার এবং ত্রিপদী ছন্দে লেখা। আচ্ছা, এবার হলো মালাধর বসু। দেখো, কারোর কোনো প্রশ্ন নেই তো এই দুটো নিয়ে? যদি থাকে বলতে পারো।
থাকলে বলো, নইলে অন্য টপিকে যাই, মানে মালাধর বসু করাবো। এবার হচ্ছে ভাগবত। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে তোমার রামায়ণের অনুবাদ হলো, মহাভারতের অনুবাদ হলো, এবার হচ্ছে ভাগবতের অনুবাদ হয়েছে। মালাধর বসু করেছেন ভাগবতের অনুবাদ। ভাগবত কাকে নিয়ে লেখা? মূলত শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী, তাই তো? ভাগবতে, তা পুরো ভাগবতের অনুবাদ তিনি করেননি, শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে লেখা ভাগবত, সেই অংশটার তিনি মালাধর বসু। প্রথম বলা যেতে পারে বাংলা সাহিত্যে ভাগবতের অনুবাদক ছিলেন মালাধর বসু। পঞ্চদশ শতাব্দীতে ভাগবতের অনুবাদ তিনি করেছিলেন। ভাগবতের অনুবাদ রামায়ণ এবং মহাভারতের মতো সেই সময় মধ্যযুগে এতটা জনপ্রিয়তা লাভ করেন, কিন্তু মালাধর বসুর ব্যক্তিত্বের একটা স্ফুরণ ঘটেছিল। পরবর্তীকালে চৈতন্যদেব আসার পরে এই ভাগবত অনেক বেশি করে জনসমাজে প্রচার হয়েছিল, এবং বলা যেতে পারে যে তখন মালাধর বসুর ভাগবত আগের থেকে অনেক বেশি, তোমার কি বলে, জনপ্রিয়তা লাভ করে। মূল যে ভাগবত, যেটাতে 12টা স্কন্ধ ছিল, মূল যে ভাগবত আমরা জানি, যেখানে 12টা স্কন্ধ মানে পরিচ্ছেদ যেটাকে আমরা বলে থাকি, স্কন্ধ, ঠিক আছে, তাই 12টি স্কন্ধ ছিল, এবং যেখানে 332টি অধ্যায়, 332টি অধ্যায়, 18,000 শ্লোক, 18,000 শ্লোক। সব থেকে বেশি দশম, একাদশ এবং দ্বাদশ, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টে স্কন্ধের অনুবাদ সব থেকে প্রচলিত ছিল। কারণ দশম স্কন্ধ যেখানে শ্রীকৃষ্ণের জন্ম, তার বৃন্দাবন লীলা, মথুরা লীলা, এই সমস্ত রয়েছে, কুরুক্ষেত্র, একাদশে যদুকুল ধ্বংস হচ্ছে, কৃষ্ণের দেহত্যাগ করছে, এই কারণেই মালাধর বসু সব থেকে জনপ্রিয় হয়েছিলেন। তিনিও এই 3টে পার্টি করেছিলেন, এই 3টে পার্টি তিনি অনুবাদ করেছিলেন। মূলত তিনি দশম আর একাদশটা করেছিলেন, দশম আর একাদশ। পঞ্চদশ শতকের একেবারে শেষ ভাগ, যখন তার গ্রন্থটার রচনাকাল, আমরা এটা বলতে পারি। কুলিন গ্রাম মালাধর বসুর বাসভূমি নামে পরিচিত। শ্রী চৈতন্য চরিতামৃতে এই কথাই আছে। মালাধর বসু গুণরাজ খান, গুণরাজ খান, এই ধরনের গুণরাজ খান, এই তোমার উপাধিটি পেয়েছিলেন, ঠিক আছে, যেটা গৌড়েশ্বর তাকে দিয়েছেন। দশম এবং একাদশ স্কন্ধ তার অনুবাদ করেছিলেন। এখানে আমি বলেছি যে কৃষ্ণের জন্ম থেকে, আর তার জন্ম, বাল্যলীলা, বৃন্দাবন লীলা, এগুলো সব, মথুরা লীলা, কুরুক্ষেত্র কাহিনী, যেগুলো দশম স্কন্ধে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় যে স্কন্ধটা, ঠিক আছে। আর একাদশ স্কন্ধ যেখানে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করছেন, যদুকুল বংশ ধ্বংস হচ্ছে, ইত্যাদি ঘটনাগুলো রয়েছে। দেখো, বর্ধমান জেলার কুলিন গ্রাম তার জন্মস্থান। আবির্ভাবকাল পঞ্চদশ শতাব্দীর একদম শেষার্ধ। এই সময় তিনি এই সময় তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়াও তার কাব্যের আরো দুটি নাম আছে, একটা হলো গোবিন্দ মঙ্গল, আর একটা হচ্ছে গোবিন্দ বিজয়। এই দুটো নাম আছে, একটা হলো গোবিন্দ মঙ্গল, একটা হচ্ছে গোবিন্দ বিজয়। পিতা ভগীরথ মিশ্র, ভগীরথ, ঠিক আছে। এখানে বলা হয় যে মালাধর বসু তার কাব্য রচনা 1473 থেকে 1482,
1473 থেকে 1482, এই সময়ে তিনি মালাধর বসু কাব্যটি রচনা করেছিলেন। কাব্যের রচনাকাল 73 থেকে 82, ঠিক আছে। ওনার পৌত্র সত্যরাজ খাঁ ছিলেন শ্রী চৈতন্যের পার্ষদ, মাতা ছিল ইন্দুমতি, উপাধি পেয়েছিলেন গুণরাজ খান, এবং রুকনউদ্দিন বরবক শাহ সেই সময় গৌড়ের সুলতান ছিলেন, মনে করা হয় তিনিই দিয়েছিলেন। গুণরাজ খান মালাধর বসু বর্ধমান জেলার, আরো ডিটেলসে বলতে গেলে জামালপুর থানায় মেমারি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামে তার জন্মস্থান। মেমারি, বর্ধমানের মেমারি, জামালপুর যায় থানার অন্তর্গত মেমারির কাছে কুলিন গ্রামে তার জন্ম, ঠিক আছে। উনি ওনার কাব্যে কখনোই বলে যাননি যে ওনার সেই সময় কে তাকে গৌড়েশ্বর, শুধু বলেছেন যে গৌড়েশ্বর তাকে উপাধিটা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় গৌড়ের সুলতান কে ছিলেন সেটা তিনি কখনোই বলেননি। কিন্তু তার কাব্য রচনার সালকে দেখে মানে আর কি অনুমান করা হয় যে সেই সময় বাংলার গৌড়েশ্বরে স্বাধীন শাসক ছিলেন রুকনউদ্দিন বরবক শাহ, এবং এই জায়গা থেকেই কিন্তু মনে করা হয় যে এই রুকনউদ্দিন বরবক শাহই তাকে গুণরাজ খান এই উপাধিটি দিচ্ছে। হলো এইটুকু। তিনটি ধারায় কাহিনী বিন্যাস করেছেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা, এই তিনটে। এটা তো বলেই দিয়েছি। কাব্যের যে পর্বগুলো, তিনটে খণ্ড আছে, সালটা বললাম, দশম এবং একাদশ স্কন্ধ। মধ্যযুগের প্রত্যেকটা কাব্যতেই অনেক সমস্যা থাকে, কিন্তু মোটামুটি ভাবে এইটাই। ভাগবতের প্রথম অনুবাদক ছিলেন মালাধর বসু। মূলত ঐতিহাসিক পটভূমিতেই শ্রীকৃষ্ণ বিজয়ের কিন্তু কাহিনীটা শুরু হয়েছে, ঠিক আছে। অনুবাদের ক্ষেত্রে তিনি দশম স্কন্ধটাকে পুরোপুরি ব্যবহার করেছেন, একাদশ স্কন্ধ সম্পর্কে তিনি কিছুটা অংশগ্রহণ করেছেন। ভাগবত ছাড়াও তিনি বিষ্ণু পুরাণ এবং হরিবংশের কাহিনী অনুসরণে তিনি হরিবংশের কাহিনী গ্রহণ করেছেন। তাহলে ভাগবত, মূল যে ভাগবত ছিল তার তো তিনি অনুবাদ করেইছেন, মূল যে ভাগবত। এছাড়াও তিনি কি করেছেন, বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ আর হচ্ছে হরিবংশের কাহিনী, এই অংশটা থেকেও তিনি কাহিনী অবলম্বন করেছেন। তিনটি ধারায় তিনি তার কাব্যটাকে সমাপ্ত করেছেন, একটা বৃন্দাবন লীলা, একটা মথুরা লীলা, একটা দ্বারকা লীলা, ঠিক আছে। বৃন্দাবন লীলা, মথুরা আর দ্বারকা, তিনটে কাব্য, মানে তিনটে পর্বে তিনি তার কাব্যটাকে শেষ করেছেন। এই গেল। আর এছাড়াও ষোড়শ শতাব্দীতে আরো দুজন ভাগবতের অনুবাদ করেছিলেন, যার মধ্যে একজন হচ্ছেন মাধবাচার্য, একজন হচ্ছেন রঘুনাথ আচার্য। ষোড়শ শতাব্দীতে মাধবাচার্য।
সালগুলো ভালো করে দেখবে, সমাপ্ত করেছিল কত সালে সেটা দেখবে। মোট অধ্যায় কটা, সেটা হচ্ছে 335টি মতো অধ্যায় আছে, 335টি। আচ্ছা, এটা তো বললাম ষোড়শে। সপ্তদশ শতকে ভাগবতের যে আরো দুজন অনুবাদক আছেন, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ হচ্ছে পরশুরাম চক্রবর্তী। এটা সপ্তদশ শতক, কেমন? পরশুরাম চক্রবর্তী সপ্তদশে ভাগবতের অনুবাদক একজন পরশুরাম চক্রবর্তী। 2 নম্বর হচ্ছে অভিরাম দত্ত। অভিরাম দত্ত। পূর্ব ভারতে রামায়ণের প্রথম কবি কে ছিল? পূর্ব ভারতে রামায়ণের প্রথম কবি ছিল মাধব কন্দলী। মাধব কন্দলী, যিনি ষোড়শ শতকের কবি, ঠিক আছে? ষোড়শ শতকের কবি। মালাধর বসু কিন্তু চৈতন্য যুগের তোমার কি বলে, মালাধর বসু মূলত প্রাক চৈতন্য যুগের কবি, ঠিক আছে? প্রাক চৈতন্য যুগ। মোট পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। প্রধান পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, আর 4টে হচ্ছে উপপুরাণ, এটা খেয়াল রেখো। বাকি ভাগবতের যে বাকি অংশগুলো, পাঠগুলো অত বেশি জনপ্রিয় নয়, তার কারণ হচ্ছে এই পাঠগুলো পুরাণ রিলেটেড। আর বাকি ওই যে দশম, একাদশ আর দ্বাদশ, যেগুলো শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত আছে বলে এটা বেশি পপুলার। শ্রীকৃষ্ণ বিজয়ের বিজয় শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা মঙ্গল বা শোভাযাত্রা। শ্রীকৃষ্ণ বিজয়, এই যে শব্দটা, এর যে বিজয়, বিজয় হচ্ছে শ্রীকৃষ্ণের শোভাযাত্রা বা গৌরব কাহিনী বা মঙ্গল। মোটামুটি ভাবে আমার দিক থেকে ফিনিশ, এবার তোমাদের দিক থেকে বলো যদি কোনো প্রশ্ন থাকে। মানে অনুবাদ সাহিত্য নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, অনুবাদ সাহিত্য পুরোটা কমপ্লিট করে দিলাম আজকে। এরপর মঙ্গল কাব্য ধরবো। পড়া রেডি করতে হবে, পড়া কিন্তু বেড়ে যাচ্ছে অনেক আস্তে আস্তে। এবার পরীক্ষা যেটা থাকবে সেটা হলো, আমি লিখে দেব কিন্তু তবুও বলে দিচ্ছি, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। পারবে তো একসঙ্গে এতগুলো, নইলে বলবে কমাবো। চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মানে সেখানে 4জনই থাকবে, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস আর গোবিন্দ দাস। এছাড়া থাকবে টেক্সট থেকে ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, সাত ভাই চম্পা, দাম,
নূতন জীবন, ঘর আর হিমালয় দর্শন, এই কটাই তো পড়িয়েছি নাকি? আর গ্রামার থেকে হলো, হ্যাঁ ব্যাকরণ, ব্যাকরণ থেকে হচ্ছে তোমার ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ, বর্ণ ধ্বনি আর ধ্বনি পরিবর্তন। এই টেক্সট থেকে কোনগুলো? টেক্সট থেকে, হ্যাঁ টেক্সট থেকে হচ্ছে ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, সবগুলো হয়েছে কিনা পড়ানো বলবে, ঠিক আছে, নইলে এর মধ্যে আমি আরেকবার বলে দেবো। ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, সাত ভাই চম্পা। নোটগুলো চেক করে নেবে, প্রত্যেকের কাছে আছে তো। দাম, দয়াকার মদাম হলো, আর হলো নূতন জীবন, ঘর, নূতন জীবন, ঘর আর হিমালয় দর্শন। শুধু টেক্সচুয়াল গ্রামার পড়ার দরকার নেই, শুধুমাত্র টেক্সট। নব্বই নম্বরের, হ্যাঁ এতগুলো যখন টপিক আছে, 90 না তো 50 তো নিতেই হবে, 90 হয়ে যাবে দেখতে দেখতে। তোমরা বললে কমাবো সিলেবাস, আদারওয়াইজ এটাই থাকবে। ব্যাকরণে কি টপিক আছে? ব্যাকরণে হচ্ছে ধ্বনি, শব্দ ধ্বনি আর ধ্বনি পরিবর্তন। নেক্সট উইকে আমরা ব্যাকরণ পড়ব। নেক্সট উইকে আমরা আগে ব্যাকরণ পড়ব, পুরো পদটা পড়ে নেব। পদ, পদটা পড়ে তারপর আমরা টেক্সট পড়বো আবার। এই মাসে আজ থেকে যা যা পড়াবো সেগুলো আবার নেক্সট মান্থ এক্সাম হবে। 10 নম্বর ক্লাস অবধি যা যা করিয়েছি, 1 থেকে 10 অবধি সব পরীক্ষায় থাকবে। তবু একবার গ্রুপে লিখে দেবো, ঠিক আছে? তোমরা পড়ো 10 তারিখ অবধি, তারপর পরীক্ষার ডেটটা বলছি। আছে কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ লিখে দেবো, লিখে দেবো, গ্রুপে লিখে দেবো একবার। আর পরীক্ষাটা তোমাদের অন্য ডেটে নেব, ঠিক আছে, পড়ানোর ডেটে নয়। ওই দিনকে তোমরা পরীক্ষাটা দিয়ে রাখবে, তারপরে আমি আলোচনা করে দেবো। ওটা পড়ার, নইলে পড়ার ডেটটা নষ্ট হয়ে যাবে। অন্য ডেটে পরীক্ষাটা দিয়ে রাখবে। আর এর মধ্যে তোমরা যদি বলো তোমরা ছোটখাটো কোনো পরীক্ষা দিতে চাও, তাহলে আমি প্রশ্ন পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই। এইটুকু আগে ফার্স্ট পরীক্ষাটা দাও, তারপর দেবে ছোট পরীক্ষা। ওকে, মন দিয়ে পড়ো তাহলে। নেক্সট উইক অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে। আর এই উইকে আর ক্লাস হবে না, এক্সট্রা ক্লাস? কোনটা? এই উইকের মধ্যে কোনো কি এক্সট্রা ক্লাস হবে? এর মধ্যে এক্সট্রা ক্লাস এই উইকের মধ্যে একটু ব্যস্ত আছি, যদি পারি এক্সট্রা ক্লাস এই সানডের দিকে নিতে পারি, ঠিক আছে, তাহলে সেটা বলে দেবো। আদারওয়াইজ নেক্সট উইকে একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। 7 তারিখের পর একটু ফ্রি হব, তো সেই দিনকে আমি
এমনিতে তোমাদের উইকলি দুটো করেই ক্লাস। আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে অন্য কোনো দিন দেখবো, ঠিক আছে, ফ্রাইডে হোক বা কিছু, এই উইকে নয় নেক্সট উইকে তাহলে করো, ওকে। আর কারোর কেউ কিছু বলবে? নেক্সট উইকে তাহলে ডেট নাও, নেক্সট উইকে করিয়ে দেবো ফ্রাইডে। আপকামিং ফ্রাইডে দেখো কত তারিখ আছে, আজকে তো 1 তারিখ। হ্যাঁ, নেক্সট তোমার কি বলে বুধবার তাহলে হচ্ছে 8 তারিখ, 9, 10, 10 তারিখে হবে, হয়ে যাবে। দশ তারিখে তাহলে একটাই, মানে নর্মালি আগে নেক্সট উইকে তাহলে 3টে ক্লাস করবি, ঠিক আছে।